ক্রিসেন্ট সোসাইটি, আপনার নাম শুনেছেন আগে কখনো? রেড ক্রিসেন্ট সোসাইটি, এটার কোন আগে কখনো নাম শুনেছেন কিনা? হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, শুনছি ওই যে বিভিন্ন সাধারণ জ্ঞানের প্রশ্নের মধ্যে কয়েকটা পড়ছি, তাছাড়া বিস্তারিত স্যার পড়ি নাই। ওকে, বুঝতে পেরেছি। ওকে, আমরা দেখি তাহলে। রেড ক্রিসেন্ট সোসাইটি একটি আন্তর্জাতিক মানবিক সংগঠন। মানবিক সংগঠনের কাজ কি? বিভিন্ন পরিস্থিতিতে যখন মানুষ বিপর্যয় হয়ে পড়ে সেই সময় মানুষের পাশে দাঁড়ানো, এই টাইপের কিছু অ্যাক্টিভিটিস করে। সেটা হতে পারে বন্যার সময় বা অন্য কোনো সময়, দুর্ভিক্ষের সময়। সেরকম একটা সোসাইটি, রেড ক্রিসেন্ট সোসাইটি, এটা একটা সংগঠন যেটা মানবিক কাজ করে, যা বিশ্বব্যাপী জরুরি সাহায্য ও সেবা প্রদান করে থাকে। বুঝতে পেরেছেন? রেড ক্রিসেন্ট সোসাইটি, আমাদের সমাজে অনেক অনেক ডেভেলপমেন্ট মূলক অনেক সংগঠন থাকে, তাই না? অনেক মানবিক সংগঠন থাকে। সো রেড ক্রিসেন্ট সোসাইটিটাও তেমনই একটা সোসাইটি। সো এটি রেড ক্রস সোসাইটির একটি শাখা। রেড ক্রসের একটা শাখা হচ্ছে রেড ক্রিসেন্ট, যার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সাহায্য করা এবং মানবিক দুর্দশার বিরুদ্ধে কাজ করা। মূল উদ্দেশ্যটা কি? মানুষকে হেল্প করা এবং মানবিক যে দুর্দশা আমাদের বিভিন্ন সময় আমাদের দেশে বা সারা পৃথিবীতে আসে, সেইগুলোর বিরুদ্ধে কাজ করা। রেড ক্রিসেন্ট সাধারণত ইসলামিক দেশগুলিতে রেড ক্রসের পরিবর্তে ব্যবহৃত হয়। ইসলামিক দেশগুলোতে রেড ক্রসের পরিবর্তে রেড ক্রিসেন্টটা ব্যবহৃত হয় এবং এটি একটি নন পলিটিক্যাল, নন ধর্মীয় সংগঠন হিসাবে মানবিক সেবায় নিবেদিত। অর্থাৎ এখানে কোনো পলিটিক্স নেই, এখানে কোনো ধর্ম বর্ণ কোনো কিছুই নাই। সবাই সবার, এই সোসাইটিটা সব ধর্মের ডেভেলপমেন্টের জন্য, সব ধর্মের মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে। এটি আন্তর্জাতিক রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট মুভমেন্টের সদস্য এবং সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্য সমস্যা এবং অন্যান্য মানবিক সংকটে জরুরি সেবা প্রদান করে থাকে এই রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্ট সোসাইটি কিন্তু এটা 1863 সালের দিকে সুইজারল্যান্ডে প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, আমাদের ওই যে এটা প্রথমে রেড ক্রস মূলত নাম ছিল, রেড ক্রস নাম ছিল 1863-তে সুইজারল্যান্ডের জেনেভাতে। পরবর্তীতে মুসলিম দেশগুলো, এটা যখন রেড ক্রসটা প্রতিষ্ঠিত হয়, মুসলিম দেশগুলোতে রেড ক্রিসেন্ট হিসাবে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো বাংলাদেশের রেড ক্রিসেন্টের যে প্রতিষ্ঠা হয় এটা যুদ্ধের পরে 1973 সালের দিকে। এটার কাজ কি তাহলে? রেড ক্রিসেন্টের কাজটা কি বুঝতে পেরেছেন? এটা হচ্ছে, যদি রেড ক্রিসেন্ট সোসাইটিটা এট এ গ্লান্স যদি খুব সংক্ষেপে বলতে চাই, সেই ক্ষেত্রে এটা মানবিক সাহায্যকারী প্রতিষ্ঠান হিসাবে কাজ করে। দুর্যোগ, সংকট বা যে কোনো মানবিক বিপর্যয়ের সময় জরুরি সেবা প্রদান করে থাকে। তাহলে রেড ক্রিসেন্ট সোসাইটিটা কি এবং এটার কাজ কি, এটা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। তাহলে এটা আমাদের সাবজেক্টটার নাম হচ্ছে ন্যাশনাল ডেজ এন্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস। সোশ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে কিন্তু এই অ্যাক্টিভিটিস গুলা পড়ে, যে আমরা সামাজিক কি কাজগুলা করে থাকি। আমাদের স্কাউটিং এ আমরা অনেক কিছু কাজ করি, বিএনসিসি তে অনেক কাজ করি, আদার্স অনেক ইনস্টিটিউশন আছে, আদার্স অনেক হচ্ছে সোসাইটি আছে, আদার্স অনেক হচ্ছে সংগঠন আছে যেগুলা বিভিন্ন ধরনের মুভমেন্ট করে থাকে, বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তারই পাশাপাশি রেড ক্রিসেন্ট খুবই গুরুত্বপূর্ণ, আর এটা সারা বিশ্বে জনপ্রিয়। তাহলে মুসলিম দেশগুলোতে এটা রেড ক্রিসেন্ট হিসাবে বিশেষ করে পরিচালিত। ঠিক আছে, মানে প্রচলিত
এটা ব্যবহার করা হয় রেড ক্রিসেন্ট হিসাবে। আশা করি বুঝতে পেরেছেন। আবার যদি একটু বলি, রেড ক্রিসেন্টটা সম্পূর্ণ হিসাবে কাজ করে এবং এটা কি করে, দুর্যোগ, সংকট বা যে কোনো মানবিক বিপর্যয়ের সময় মানে ইনস্ট্যান্ট মানুষকে হেল্প করে। আমরা যেমন জরুরি ফার্স্ট এইড দিই না, যখন কেউ ইনজুর্ড হয় দ্রুত তাকে ইনজুর্ড পারসনকে, ওই ভিকটিমকে ফার্স্ট এইড দিয়ে তাকে হসপিটালে ট্রান্সফার করি, যাতে করে অন্তত অ্যাটলিস্ট হসপিটাল পর্যন্ত সুন্দরভাবে যেতে পারে উইদাউট রিস্কিং। সো ওরকম ওই সময়ে, কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ায় কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটি। এখন এটার পাশাপাশি আরো অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, আমরা একটু খেয়াল করি। ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট, আপনাদের সিলেবাসে এগুলা রয়েছে। ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট। আচ্ছা, আমি যে এডিশনাল কিছু ইনফরমেশন দিলাম যে রেড ক্রিসেন্ট কত সালে প্রতিষ্ঠিত হয়, এটা বাংলাদেশের যে রেড ক্রিসেন্ট সোসাইটি, এটা প্রতিষ্ঠিত হয় 1973 সালে এবং রেড ক্রস সোসাইটি 1863 সালে যাত্রা শুরু করে। ঠিক আছে, এটা সুইজারল্যান্ডের জেনেভাতে। ওই ইনফরমেশনটা প্রয়োজনে আমি এটার সাথে অ্যাড করে দিব। ওকে, এখন আসেন ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট, এটা কি কারো ধারণা আছে এটা সম্পর্কে? ওকে, আমরা দেখি। ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট এমন একটি প্রক্রিয়া, এটা একটা প্রসেস যা প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের কারণে হতে পারে, এবং এমন বিপদ ও ঝুঁকি থেকে সমাজকে সুরক্ষিত রাখতে সহায়ক হচ্ছে এই যে ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট। অর্থাৎ অনেক সময় দেশের যে জলবায়ু পরিবর্তন হয় না, যেটা জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আসে। এই যখনই দুর্যোগ আসে, এটা আসে কিন্তু আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে। সুতরাং ওই সময় এই যে ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট, এই প্রসেসের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের এই যে বিভিন্ন বিপদ থেকে, ঝুঁকি থেকে আমাদের সমাজকে সুরক্ষিত রাখতে পারি। এর মূল লক্ষ্য হলো দুর্যোগের প্রভাব হ্রাস, ঝুঁকি পূর্বাভাস, প্রস্তুতি, মোকাবিলা এবং পুনঃসংগঠন কার্যক্রম পরিচালনা করা। খেয়াল করেন, আমরা দেখবেন যে আমাদের যখন এরকম প্রাকৃতিক দুর্যোগ আসে, এই সময় আপনারা আগে থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের বিভিন্ন নিউজে, বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে কোথায় বিপদ সংকেত দেয়, যে কত নাম্বার বিপদ সংকেত। ঠিক আছে, বিপদ সংকেত দেয়, কি কি করা উচিত। অনেক এলাকাতে মাইকিং করে, যে ওই যে দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করা হয়, মানুষকে সচেতনতার জন্য কি কি স্টেপ নেওয়া হয়। এই টাইপের যে কাজগুলা, অ্যাক্টিভিটিস গুলা, এইটা হচ্ছে ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট, সোজা কথায়। বুঝতে পারছেন? হ্যালো, আপনারা কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন, না হলে আমি ভাবি যে কেউই বুঝতে পারছেন না হয়তো। ওকে, থ্যাংক ইউ। এই যে ব্যবস্থাপনা, এটার কয়েকটা প্রধান উপাদান রয়েছে, দেখেন। ঝুঁকি মূল্যায়ন, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ঝুঁকির বিশ্লেষণ করা, যাতে সম্ভাব্য ক্ষতির পূর্বাভাস দেওয়া যায়। অর্থাৎ যদি আগে থেকে এই রিস্ক অ্যাসেসমেন্টটা করা যায়, যে এটা কেমন গতিবেগে ঝড় হতে পারে, কেমন লেভেলের বৃষ্টি হতে পারে, কেমন লেভেলের জলোচ্ছ্বাস হতে পারে। তো যদি আগে থেকে এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে, এগুলার যদি অ্যাসেসমেন্ট করা যায়, আগে থেকে যদি মূল্যায়ন করা যায়, তাহলে যেটা হয়, এই এই রিস্ক ম্যানেজমেন্টটা কি হয়, সহজ হয়। আমরা যে যে ডিজাস্টার এন্ড রিস্ক ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট, এই তখন আমাদের কি স্টেপ নিতে
সহজ হয়। দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ঝুঁকির বিশ্লেষণ করা, যাতে সম্ভাব্য ক্ষতির পূর্বাভাস দেওয়া যায় যে এরকম ক্ষতি হতে পারে, এরকম মানুষের এই পর্যন্ত পানি বেড়ে যায়, এই বেড়ে যাওয়ার ফলে কোন কোন এলাকাগুলা ওই ইসের নিচে আছে, সেটা সেই এলাকাগুলাতে বেশি বেশি ক্ষতি হতে পারে। সো তাদেরকে যখনই আমরা অ্যাসেসমেন্টটা করতে পারবো এই বিভিন্ন ওয়েতে টেকনোলজির মাধ্যমে, তখনই দেখা যায় আমরা ওই এলাকার মানুষগুলাকে কি করতে পারি, আগে থেকে সরিয়ে সাইক্লোন শেল্টার বা ভিন্ন ভিন্ন জায়গাতে ট্রান্সফার করে নেওয়া পসিবল হয়। তাহলে এই রিস্ক অ্যাসেসমেন্টটা বা ঝুঁকি, কি পরিমাণ ঝুঁকি হতে পারে এটার মূল্যায়ন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই যে ব্যবস্থাপনা, এটার প্রধান উপাদানের মধ্যে এটা একটি। প্রতিরোধমূলক পদক্ষেপ আমরা খেয়াল করেন, দুর্যোগ বা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতি হওয়ার আগে সেই ক্ষতি কমানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা, যেমন দুর্যোগ প্রবণ অঞ্চলে সুরক্ষিত ভবন নির্মাণ বা বনাঞ্চল রক্ষা করা। অর্থাৎ যদি যে এলাকায় বেশি ঝড় হয় বা বেশি জলোচ্ছ্বাস হয়, ওই এলাকায় যদি বেশি মানে বনাঞ্চল তৈরি করা যায়, বেশি বেশি গাছ বৃক্ষরোপণ করা যায়, অনেক গাছ বৃক্ষরোপণ করার ফলে কিন্তু এই যে ঝড় মানুষের উপরে প্রভাব কম পড়ে। কারণ আপনারা খেয়াল করবেন হয়তো সুন্দরবনের কারণে আমাদের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ওই অঞ্চলে সুন্দরবনের কারণে কিন্তু অনেক সেভ হয়। কারণ কি, ওই সমুদ্র থেকে যতই ঝড় জলোচ্ছ্বাস আসুক না কেন, এটা মানে সুন্দরবন প্রতিরক্ষা এটা প্রতিরোধ করে। সো এই প্রতিরোধমূলক পদক্ষেপগুলা নেওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সো কোনো কিছু ধরেন প্রতিরোধ বিভিন্ন ভাবে হতে পারে। আপনার এলাকায় নদী ভাঙন হয়, অনেক জায়গাতে হয়। সো নদী ভাঙন হলে বাঁধগুলা যদি আমরা সুন্দরভাবে মানে মেইনটেইন করতে পারি, বাঁধগুলা যদি প্রপার ওয়েতে বা যে হাইটে আছে আমরা যদি বুঝতে পারি এরকম এত সেন্টিমিটার পানি বৃদ্ধি হতে পারে, সো বাঁধগুলা যদি আরো উঁচু উঁচু করে বাঁধ দিতে পারি, পিছনে ভালো সাপোর্ট দিতে পারি যাতে করে ভেঙে না যায়, সো এইগুলা কিন্তু প্রতিরোধমূলক পদক্ষেপ। এটাও এই ব্যবস্থাপনার একটি প্রধান উপাদান। প্রস্তুতি, দুর্যোগের সময় কিভাবে মোকাবিলা করা হবে তার জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া। এতে জরুরি সেবা, প্রশিক্ষণ এবং উপকরণের ব্যবস্থা অন্তর্ভুক্ত। অর্থাৎ যে এরকম হতে পারে আগামী ৩ দিন জলোচ্ছ্বাস হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে বা ইত্যাদি ইত্যাদি এরকম। সো এইটাকে এইটা প্রতিরোধ করার জন্য বিভিন্ন এলাকা থেকে ভলান্টিয়ার, বিভিন্ন অর্গানাইজেশন থাকে, ইয়াং জেনারেশন এগিয়ে আসে, তারা বিভিন্ন রকম ট্রেনিং নেয় যে মানুষকে কিভাবে উদ্ধার করতে হবে। এই যে খুব রিসেন্ট সিলেট ওই অঞ্চলে দেখেছেন যে অনেক বন্যা হয়েছে, বন্যায় মানুষের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। সো সারা বাংলাদেশ থেকে বিভিন্ন টিম বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপ অফ পিপল কিন্তু ওখানে সাহায্যের জন্য ছুটে গিয়েছিল। সো এখানে যদি আমার পূর্ব প্রস্তুতি যদি না থাকে, আমি নিজে সাঁতার জানি না, আমি যদি মানুষকে রেস্কিউ করতে যাই, তাহলে তো আমার নিজের জীবনের জন্য ঝুঁকি হয়ে যাবে। সুতরাং যারা সাঁতার জানে, যারা এই প্রশিক্ষণ আগে তাদেরকে ট্রেনিং করানো যেতে পারে যে কি কি উপায়ে মানুষকে রেস্কিউ করতে হয়, ঘরবাড়ি ডুবে গেলে কিভাবে মানে কোন কোন পদ্ধতি করা যেতে পারে, এইগুলা কিন্তু পূর্ব প্রস্তুতি হিসাবে কাজ করে থাকে। ইভেন ওই সময় এটা অনেক সময় হতে পারে, ডিউরিং দিস সিচুয়েশনও হতে পারে। হয়তো সিলেটে বন্যা হয়েছে, দেখবেন যে ওই মাঠ গেছে, আবার একটু সময় নিয়ে অনেকে বিভিন্ন কিছু অ্যারেঞ্জ করে খাবার-দাবার নিয়ে, তারপরে ট্রেনিং নিয়ে কিভাবে রেস্কিউ করা যায়, স্পিড বোট, নৌকা বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা প্রস্তুতি নিয়ে গিয়েছে। উইদাউট আপনি মানুষকে উদ্ধার করতে যাচ্ছেন, সাঁতরায় তো আপনার কাঁধে করে আপনি তো একাধিক মানুষকে নিয়ে আসতে পারবেন না। সো আপনাকে নৌকা নিলে সেটা সুবিধা হবে। এই টাইপের এক্টিভিটিস গুলা হচ্ছে প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি। মোকাবেলা। কিভাবে মোকাবেলা করা যেতে পারে খেয়াল করেন, দুর্যোগের সময় দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া প্রদানের জন্য পরিকল্পনা তৈরি করা। যেমন উদ্ধার কাজ, চিকিৎসা সেবা, ত্রাণ বিতরণ ইত্যাদি। যেটা একটু আগেও বলছিলাম। প্রস্তুতির মাধ্যমে কিন্তু আমরা মোকাবেলা করতে পারি। মানুষকে উদ্ধার কাজে সাহায্য করতে পারি। ঠিক আছে? চিকিৎসা সেবা আগে থেকে যদি আমরা একটু মানে খোঁজ খবর নেই বা ওখানের উপজেলা বলেন বা জেলা থেকে সেন্ট্রাল থেকে কোনো নিউজ পেতে পারি যে ওই এলাকায় কি পরিমাণ মানুষ থাকে, কি পরিমাণ মানুষ
আসলে পানি বন্ধ আছে, যদি আমি বন্যার এক্সাম্পল দিই, তো তাহলে আমাদেরকে কেমন মানুষ ওখান থেকে বের হয়ে আসতে পারছে, কেমন মানুষ এখনো বদ্ধভাবে ওখানে আটকে আছে, তাদেরকে উদ্ধারের জন্য, তাদেরকে চিকিৎসার জন্য কি কি নেওয়া দরকার, ইনস্ট্যান্ট, তারপরে তাদের জন্য খাবার দাবার, এইগুলা কিন্তু এই দুর্যোগ মোকাবেলায় হেল্প করে। আর যদি আমরা এই মানুষকে পাশে না দাঁড়াতে পারি, তখন দেখা যায় তারা নিরুপায় হয়ে যায়। একটা সময় তারা নিরুপায় হয়ে ওই জায়গাতেই দেখা যাবে যে মারা গিয়েছে। অনেক মানুষ কিন্তু এভাবেও মারা যায়। এমন জায়গাতে আটকে পড়েছে সেখানে মানুষের সাহায্য যায় না। তাই না? এরকম হয় না? যখন প্রাকৃতিক দুর্যোগ আছে, এরকম হয়? জি জি স্যার, স্যার, হয়তো। পাহাড়ি অঞ্চলে গুহায় এক্সাক্টলি। সো এরকম কিন্তু অনেক সময় এই যদি আমরা আগে থেকে যদি এই প্রসেস গুলা জেনে থাকি, আমরা যদি এগুলা জানি, তাহলে আমাদের জন্য কি করতে হয়, এই ম্যানেজমেন্টটা, এই রিস্ক ম্যানেজমেন্ট, ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট, এইটা সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, তাহলে কি করতে পারি, আমরা ভালো প্ল্যান করে এগুলা থেকে এইগুলাকে প্রতিরোধ করতে পারি, ভালো প্রস্তুতি নিয়ে এগুলাকে মোকাবেলা করতে পারি। পুনর্গঠন, রিকভারি, এটা কি বলছে, দুর্যোগের পরে ক্ষতিগ্রস্ত সমাজ বা অঞ্চলের পুনরুদ্ধার কাজ চালানো, যাতে দ্রুত পুনরায় স্থিতিশীলতা ফিরে আসে। জলবায়ু পরিবর্তন ঝুঁকি ব্যবস্থাপনা, বিশেষভাবে জলবায়ু পরিবর্তনের কারণে সম্ভাব্য প্রভাব, যেমন বন্যা, খরা, তাপপ্রবাহ ইত্যাদি মোকাবেলা সহ। আচ্ছা, তাহলে খেয়াল করেন, ধরেন এক জায়গাতে বন্যা হয়েছে, সিলেটের যে এলাকাটা বন্যা হয়েছে, এখন তো সেই এলাকায় বন্যার পানি নাই, আছে কি? এলাকায় কি এখন বন্যার পানি আছে? না স্যার। এখন নাই। তাহলে আগের যে মানুষ যেভাবে লাইফ লিড করতে করতো, এখন কি সেভাবে লাইফ লিড করতে পারে? নিশ্চয়ই না। কারণ কি, তাদের সবকিছু ক্ষতি হয়ে গিয়েছে। এখন বাইরের থেকে মানুষ যে সাহায্য সহযোগিতা করছে, অনেকের ঘরবাড়ি নাই, অনেকের জমি জায়গা, ফসল টসল যেভাবে ছিল, গরু ছাগল যা ছিল, পশু পাখি যা ছিল, সবগুলা মানে বন্যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে, মারা গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক আছে? সো তারা কিন্তু জীবনযাপন আগের মতো স্বাভাবিকভাবে করতে পারছে না। সো তাদেরকে রিকভারি করার যদি আমরা সুযোগ দেই, তাদেরকে তাদের পাশে দাঁড়াই, তাহলে কিন্তু আবার এই পুনর্গঠন হওয়া পসিবল। ওই জায়গাগুলো আবার আস্তে, আস্তে, এখন যেহেতু বন্যা হয়েছে, ওই জায়গায় হঠাৎ করে কিন্তু ব্যাপক ফসলও হবে না। ফসলেরও ওখানে ফসল হতে গেলেও অনেক সময় লাগবে। ওই এলাকায় দেখা যাবে যে আগে যার বাসায় বীজ বা এটা ওটা রাখা ছিল, তারাও তাদের বাসা তো সব ডুবে গিয়েছে, সব নষ্ট হয়ে গেছে। তাদেরকে আবার এই পুনর্গঠনের জন্য কি করতে হবে? এই বাইরে থেকে সাহায্য সহযোগিতা পাঠাতে হবে। বাইরে থেকে আবার নতুন করে চাষের জন্য, তাদের প্রস্তুতির জন্য বিভিন্ন কিছু প্রদান করতে হবে বা বাইরে থেকে নিয়ে যেতে হবে। তাদের ঘরবাড়ির জন্য আপনারা দেখেছেন অনেক সংগঠন অন্যান্য অংশীদারদের সহযোগিতায় বাস্তবায়িত হয়। এই এই যে ব্যবস্থাপনাগুলা, ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট, এখানে শুধু যে সরকার কাজ করবে তা না, এখানে আন্তর্জাতিক অনেক সংস্থাগুলা রয়েছে, এখানে স্থানীয় সম্প্রদায়, আমাদের দেশের অনেক মানুষ, যখন আমরা আমাদের দেশের যারা হেল্প করতে যাচ্ছে, তারা কি খেয়াল করছে কে নন মুসলিম, কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলিম, খেয়াল করছে? সবাই যে যার মতো সাধ্য মতো যাকে পাচ্ছে, যাকে সহায়তা করার সুযোগ আসছে, তাকে সাহায্য করছে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বুঝতে পেরেছেন? সহযোগিতায় কিন্তু এই আমাদের রিস্ক ম্যানেজমেন্টটা করা পসিবল হয়। তাহলে ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট কি, এটা কিভাবে হয়, এটার এলিমেন্টস গুলা কি বুঝতে পেরেছেন? এটার উপাদানগুলা? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে।
আপনারা অলমোস্ট এই পয়েন্টগুলো জানেন, বাট একটু অর্গানাইজ ওয়েতে আমি জানিয়ে দিলাম যাতে করে আবার মনে থাকে। আপনারা অনেকেই যে কি কি করা হয় বা কি, বাট ফর্মাল ওয়েতে আপনারা জানলে যেটা হবে পরবর্তীতে এটা আপনারাও অন্যদেরকে শিখাতে পারবেন। অনেক সময় আমাদের এটা আমরা কেন করব, আমাদের প্রত্যেকটা শুধু ফিজিক্যাল এডুকেশন টিচার না, অ্যাজ এ হিউম্যান বিং আমাদের এটা জানার দরকার আছে কিনা, আমাদের সবারই জানার দরকার। আমরা যখন দেশের উন্নয়নে এগিয়ে আসব, আমাদের স্টুডেন্টদের নিয়ে, আমাদের এলাকাবাসীর নিয়ে, আমরা আমাদের যুব সমাজকে নিয়ে যখন কোনো কাজ করব, আমরা যদি এই টাইপের স্টেপগুলা আমাদের ধারণা থাকে, তাহলে কিন্তু আমাদের কাজ করা সুবিধা হবে। আশা করি বুঝতে পেরেছেন। পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশিপ, এটা আবার কি? পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশিপ একটি সাময়িক এবং পরীক্ষামূলক অংশীদারিত্ব, যা একটি নির্দিষ্ট প্রোগ্রাম বা প্রকল্পের প্রাথমিক পর্যায়ে কার্যক্রম পরীক্ষা করার জন্য গঠন করা হয়। ঠিক আছে, তাহলে কি এটা সাময়িক, টেম্পোরারি, এবং এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল টাইপ, পরীক্ষামূলক অংশীদারিত্ব, যা একটি নির্দিষ্ট প্রোগ্রাম বা প্রকল্পের প্রাথমিক পর্যায়ে কার্যক্রম পরীক্ষার জন্য গঠন করা হয়। এর উদ্দেশ্য হলো নতুন কৌশল, পদ্ধতি বা প্রস্তুতি পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করে সেগুলোকে কার্যকারিতা এবং ফলাফল পর্যালোচনা করা। যদি পাইলট প্রোগ্রাম সফল হয় তবে সেটিকে বৃহত্তর আকারে বা দীর্ঘমেয়াদী ভিত্তিতে সম্প্রসারিত করা হতে পারে। আচ্ছা, একটু খেয়াল করেন, আপনার এই যে ফেসবুকে বা ইউটিউবে অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে, আপনারা কখনো খেয়াল করেছেন এরকম কোন ভিডিও যে ফায়ার সার্ভিসের কর্মীরা গ্যাসের যে সিলিন্ডার ওখানে আগুন জ্বালিয়ে দিচ্ছে, এরপরে মানুষকে ট্রেনিং দিচ্ছে যে কিভাবে এরকম আগুন ধরে গেলে কিভাবে আগুনটা নেভানো যায়, বস্তা, যে চটের বস্তা বা চটের দিয়ে ভিজাই দিয়ে ওটা ওটা জাস্ট ওই যে সিলিন্ডারটাকে মুড়িয়ে ফেললেই ওটা আগুনটা নিভে যায়। এরকম কোন ভিডিও দেখেছেন আপনারা? জি স্যার, দেখেছি। আর কেউ দেখেন নাই? জি স্যার, দেখছি। হ্যাঁ, তো এইটা হচ্ছে একটা পাইলট প্রোগ্রাম। মানে কি, ওইটা যদি ইফেক্টিভ, ওটা আপনি যদি জানা না থাকে, ওইটা মানুষ দেখবেন যে ওটা আপনি যখন জানবেন তখন আপনি ওইভাবে অ্যাপ্লাই করবেন। আর যারা জানে না, আমরা যারা জানি না তারা কি করব, ওখানে পানি ছুড়ে দিব, ধুলা ছুড়ে দিব, বালু ছুড়ে দিব, এরকম হয়, তাই না? তো সেটা আরো ক্ষতিকর দিকে হতে। তো ওই যে টেকনিকটা তারা আমাদেরকে শিখায়, তো তার আগে কিন্তু তারা প্র্যাকটিস করে যদি ওটা ইফেক্টিভ হয় তখনই এটা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। এটা তখন মানুষের মধ্যে মানুষকে ট্রেনিং দেয় যে এইভাবে এই প্রবলেম হলে এটা করা যায়। জাস্ট আমি এক্সাম্পল হিসাবে এটা বললাম। এই ধরনের অংশীদারিত্ব সাধারণ বিভিন্ন সংস্থা, সরকার বা প্রতিষ্ঠানগুলির মধ্যে গঠিত হয়, যা একে অপরকে সম্পদ, দক্ষতা এবং জ্ঞান প্রদান করে। ফায়ার সার্ভিস একটা স্বায়ত্তশাসিত, মানে গভর্নমেন্টের আন্ডারে স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান বলতে পারেন, একটা সংগঠন বলতে পারেন, একটা গ্রুপ। সো তারা কি করে, এই মানুষকে দক্ষতা অর্জনের জন্য, একই সাথে দক্ষতা অর্জন হচ্ছে, ইন দ্য মিন টাইম মানুষের জ্ঞান প্রদান করছে যে গ্যাসের চুলা, সামহাউ কারোর বাসায় যদি এরকম আগুন ধরে যায় গ্যাসের চুলায়, ভয় পাওয়ার কিছু নাই, ওয়ারিড হওয়ার কিছু নাই, আপনারা খুব সহজে এভাবে এটা প্রতিরোধ করতে পারেন, তাই না? এরকম করছে। সো এটা বিভিন্ন সংস্থা করে থাকে, বিভিন্ন সরকার বা প্রতিষ্ঠানগুলির মধ্যে এরকম এই অ্যাক্টিভিটিস গুলা গঠিত হয়, যা একে অপরকে সম্পদ, দক্ষতা এবং জ্ঞান প্রদান করে। উদাহরণস্বরূপ, উন্নয়নমূলক প্রকল্পের ক্ষেত্রে বিভিন্ন সংস্থা একত্রিত হয়ে একে অপরকে অভিজ্ঞতা, দক্ষতার উপর ভিত্তি করে একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করতে পারে। এছাড়া আরো বিভিন্ন, আমি তো ওটা জাস্ট এক্সাম্পল হিসাবে দিয়েছি, আরো অনেক দেখবেন পাইলট প্রকল্প থাকে, পাইলট প্রজেক্ট থাকে, অর্থাৎ আপনি সেটার এক্সপিরিয়েন্স নিয়ে একটা প্রজেক্ট চালু করলেন, পরীক্ষামূলক প্রজেক্ট, যে আমি দেখতে চাই বিভিন্ন ইনভেনশন আছে আমাদের দেশে বিভিন্ন খাতে ব্যবহার করা হয়, যে আমরা পরীক্ষামূলকভাবে দেখতে চাই এটা কেমন। এই যে নতুন কারিকুলামটা ছিল এর আগের,
এর আগের যে কারিকুলামটা ছিল, নতুন কারিকুলামের ট্রেনিং ছিল, নতুন কারিকুলামের বইয়ের প্যাটার্ন গুলো এই ছিল। সো এরকম ওটা কিন্তু গভর্নমেন্টের একটা পাইলট প্রজেক্ট ছিল প্রথমে, যেটা আমরা দেখতে চাই। এটা তারা অ্যানাউন্স দিয়েছিল অলমোস্ট 53 মতো, সারা বিশ্বে 53 মতো কান্ট্রিতে এই কারিকুলামটা রান করছে। সুতরাং আমাদের দেশেও এটা রান করে আমরা দেখতে চাই এটা দিয়ে বাচ্চারা কতটা ইফেক্টিভ হয়। ইভেন যদি ইফেক্টিভ হয়, পরবর্তীতে এটা চূড়ান্ত রূপ তারা দিবে, এরকমটা অ্যানাউন্স করেছিল। আপনারা জানেন, শুনেছেন কিনা এরকম? জানি না স্যার। আচ্ছা, যাই হোক, যারা টিচিং প্রফেশনে আছেন তারা হয়তো বা শুনেছেন বা জানেন। এরকম আমাদের নতুন কারিকুলামটা আসার আগে এটা অনেকের মধ্যে উদ্বিগ্ন ছিল যে এই এত মূল্যায়ন প্রসেস, এত সমস্যা, এটা কিভাবে সম্ভব। তো গভর্নমেন্ট থেকে টিচারদের ট্রেনিং এর ব্যবস্থা করলো, বিভিন্ন ভাবে টিচারদেরকে অর্গানাইজ করার ব্যবস্থা করলো, এবং এটাকে কি করলো, এটাকে তারা পাইলট প্রজেক্ট হিসাবে নিল। যে প্রথমে পাইলট প্রজেক্ট মিন্স পরীক্ষামূলক একটা প্রকল্প, অর্থাৎ আমি 2 বছর এটা দেখব এটা বাচ্চারা আদৌ উপকৃত হচ্ছে কিনা। যদি না হয় আমি আবার নতুন করে প্ল্যান করব, আর যদি এটা ইফেক্টিভ হয় তাহলে এটাকে কিভাবে দীর্ঘমেয়াদী মানে রূপ দেওয়া যায়, লং টার্ম প্ল্যান করা যায়, সেইভাবে আমরা আগাবো। বুঝতে পেরেছেন? কেউ যখন, আমি যদি এটা অন্যভাবে এক্সাম্পল দিই, কেউ আপনাদের মধ্যে কেউ বিজনেসম্যান আছেন, যে কেউ কারো ছোটখাটো কোনো ব্যবসা আছে, এরকম কেউ আছেন? যে কোনো ধরনের হতে পারে, ছোটখাটো কোনো ব্যবসা আছে কিনা? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আমাদের নাই স্যার, নাই। বুঝতে পেরেছি। আচ্ছা, অনেক সময় হয় না, দেখবেন অনেকে একটা বিজনেস করবে, একসাথে কি 5 কোটি 10 কোটি টাকা ইনভেস্ট করে দেয়, নাকি অল্প অল্প করে ইনভেস্ট করে, যে আমি দেখি আগে কি হয়? এরকম হয় না? অনেকে দেখবেন খুব অল্প করে ইনভেস্ট করে, সেটা কি হিসাবে নেয়? ওটাই হচ্ছে তার জন্য পাইলট প্রজেক্ট। যে আমি এই পরীক্ষামূলক ভাবে দেখি, আমি 50,000 বা 1 লাখ টাকা ইনভেস্ট করে দেখি কি হয়। আমার কাছে টাকা আছে, বাট আমি একবারে সব ইনভেস্ট করব না। যদি লস হয়ে যায় তাহলে আমার জন্য এটা ডিফিকাল্ট হয়ে যাবে আমাকে রিকভারি করার জন্য। সুতরাং আমি আগে 20-50,000 টাকা বা 1 লাখ টাকা আমি ইনভেস্ট করলাম, দেখি এটা কেমন হয়, এটার রেজাল্ট আমি কেমন পাই। যদি ভালো সাড়া পাই তখন আমি এটাকে আরো ভালোভাবে রান করব। এরকমটা, এটাকে আপনারা পাইলট প্রজেক্ট হিসাবে বলতে পারেন। ঠিক আছে, এটা জাস্ট আমি ফর এক্সাম্পল দিয়েছি, এটা বিভিন্ন ওয়েতে হতে পারে। ওকে, পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশিপের সুবিধা। এই পার্টনারশিপ বলতে এটা কিন্তু একসাথে গভর্নমেন্ট কাজ। পার্টনারশিপ বলতে কি বুঝায়? পার্টনার, আপনার একটার সাথে আর একটা রিলেটেড, একটা হতে পারে একটা গ্রুপের সাথে কানেকশন, গভর্নমেন্ট একটা গ্রুপের সাথে কানেক্টেড, একটা অর্গানাইজেশনের সাথে কানেক্টেড হয়ে কাজটা করতে পারে। ঠিক আছে, যেমন আমাদের পদ্মা সেতু বা হচ্ছে আরো বিভিন্ন এরকম আছে, বিভিন্ন টানেল বলতে পারেন, বিভিন্ন প্রকল্প বলতে পারেন। এই প্রকল্পগুলো কি গভর্নমেন্ট নিজে থেকেই একাই সবকিছু করছে, নাকি কোনো দেশের সাথে পার্টনারশিপ বা কোনো কোম্পানির সাথে পার্টনারশিপে কাজ করছে? এই পার্টনারশিপ নিয়ে কিন্তু কাজ করছে, আপনারা খেয়াল করেছেন কিনা? জাপানের অনেক প্রতিষ্ঠানকে নিয়ে, চাইনিজ অনেক প্রতিষ্ঠান, অনেক সংস্থার সাথে কাজ করছে। ঠিক আছে, আমাদের দেশে জাইকা কাজ করে বিভিন্ন যে হেল্পফুল বিভিন্ন অ্যাক্টিভিটিজে। জাইকা জাপানের প্রতিষ্ঠান, তো জাইকা কাজ করে। এরকম পদ্মা সেতুতেও কিন্তু ওরকম পার্টনারশিপ আছে অন্য দেশের হচ্ছে ইসের সাথে, সংস্থার সাথে। তো তারা কি করছে, তারা তাদের শ্রমিক এখানে নিয়োগ দিচ্ছে, তারা তাদের ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিচ্ছে, প্রযুক্তি নিয়ে আসছে, তারা এই আমাদের সেতুটাকে মানে সুন্দরভাবে রূপ দেওয়ার জন্য কিভাবে কি করা যায় পুরো প্ল্যান, এটা তাদের গভর্নমেন্ট তাদের একটা কন্ট্রাক্টে তাদের সাথে এটা ডিল করছে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে পার্টনারশিপ। এখন এই পাইলট যে প্রোগ্রামেটিক পার্টনারশিপ, এটার কিছু অ্যাডভান্টেজ আছে, আমরা একটু দেখি। ঝুঁকি কমানো, নতুন ধারণা বা প্রকল্প পরীক্ষা করা, আগে পুরোপুরি বাস্তবায়ন করার জন্য পাইলট প্রোগ্রাম
ঝুঁকি কমাতে সাহায্য করে। ফিডব্যাক সংগ্রহ, বৃহত্তর স্কেলিং, নতুন কৌশল পরীক্ষার সুযোগ। অর্থাৎ আপনি পদ্মা সেতু, আমি ফর এক্সাম্পল পদ্মা সেতু দিচ্ছি, যে আপনি পদ্মা সেতু তৈরি করবেন, তো আগে কিন্তু পুরো প্ল্যানটা করা থাকে, নকশা করা থাকে, যে আমার এটা এরকম হবে, নদীর অবস্থা এরকম, এটা অনেক বড় একটা নদী, অনেক গভীর নদী, কোন জায়গাতে কি পরিমাণ গভীরতা আছে, তারা কিন্তু আগেই এটা রিসার্চ করে ফেলে। রিসার্চ করার পরে তারা এটা একটা পুরো নকশা তৈরি করে ফেলে, যে আমার এখানে এরকম হলে মানে কি কি ক্ষতি হতে পারে, কি মানে কিভাবে আমাদেরকে যদি আমরা এই ব্রিজটাকে দাঁড় করাই বা কোন ওয়েতে নিয়ে গেলে আমাদের জন্য সুবিধা হয়, এটা লংজিভিটি বাড়ে, লং টাইমের জন্য এটা ইফেক্টিভলি কাজ করে, বা ভেঙে পড়বে না, আবার এটার সাথে ট্রেন যখন চলবে সেটাও যেন ব্রিজে প্রভাব না ফেলে। সো এই যে প্রোগ্রামগুলো আগে কিন্তু তাদের সাথে নকশা করা থাকে। তো যখনই এটা রেপুটেড ওয়ার্ল্ড ক্লাস যখন কোনো কোম্পানির সাথে তারা ডিল করে, পার্টনারশিপে কাজ করে, তখন কিন্তু তারা পাইলট প্রজেক্ট চালু করে, সেখানে ডেমো সবকিছু দেখায়। দেখবেন আপনারা এই যে অনেক কিছু উদ্বোধন হওয়ার আগে ওরা পরীক্ষামূলকভাবে যে মানুষ একজন একটা বগি নিয়ে চালিয়ে দেখে যে আসলে কি অবস্থা, এটার উপর দিয়ে ট্রেন গেলে কোনো সমস্যা আছে কিনা, বা কি কি প্রবলেম হতে পারে সেইগুলো আইডেন্টিফাই করে, সেগুলো কিন্তু রিসার্চ করে আবার পরবর্তীতে ডেভেলপ করার চেষ্টা করে। সো এটা হচ্ছে, তাহলে সুবিধা কি? ঝুঁকি কমানো যায়, নতুন ধারণা আসে, প্রকল্প পরীক্ষা করার আগে পুরোপুরি বাস্তবায়ন এবং নতুন ধারণা বাস্তবায়ন করার জন্য পাইলট প্রোগ্রাম ঝুঁকি কমাতে সাহায্য করে। ফিডব্যাক সংগ্রহ, প্রাথমিক ফলাফলগুলির ভিত্তিতে পদ্ধতিগত সংশোধন করা যায়। বৃহত্তর স্কেলিংটা কি? সফল পাইলট প্রোগ্রাম ভবিষ্যতে বৃহত্তর আকারে বাস্তবায়িত হতে পারে। নতুন কৌশল পরীক্ষার সুযোগ, এটি নতুন পদ্ধতি, প্রযুক্তি বা সমাধান পরীক্ষার একটি নিরাপদ উপায়। ঠিক, এই ধরনের সহযোগিতা উন্নয়নমূলক এবং বৈষম্যহীন প্রকল্পগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, বিশেষত যেখানে বিভিন্ন অংশীদারের মধ্যে দক্ষতা এবং সম্পদের আদান প্রদান প্রয়োজন। তাহলে পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশিপের সুবিধা কি কি আমরা জানতে পারলাম। এখন আর একটা টপিক আছে, ক্যাশ হাব বাংলাদেশ ফ্লাড 2022। ক্যাশ হাব বাংলাদেশ ফ্লাড 2022 একটি উদ্যোগ ছিল। এটা একটা কি উদ্যোগ? উদ্যোগটা কিসের উদ্যোগ ছিল? যা 2022 সালের বাংলাদেশে হওয়া ডিভাস্টারিং বন্যার প্রেক্ষিতে কার্যকরী সহায়তা প্রদান করার জন্য চালু করা হয়েছিল। সো আমাদের 2022 সালে একটা বন্যা, সেই বন্যার প্রেক্ষিতে কার্যকরী সহায়তা কিভাবে প্রদান করা যায় সেটার জন্য এটাকে স্টার্ট করা হয়েছিল, ক্যাশ হাব বাংলাদেশ ফ্লাড 2022। ক্যাশ হাব একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা সংকটের সময় অর্থনৈতিক সহায়তা সরবরাহের জন্য ব্যবহৃত হয়, যেমন জরুরি ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আর্থিক সহায়তা পৌঁছানো। 2022 সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশের কিছু অঞ্চলে ব্যাপক বন্যা ঘটেছিল, যার ফলে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে ক্যাশ হাব বাংলাদেশ প্ল্যাটফর্মটি ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য জরুরি সহায়তা সরবরাহের উদ্দেশ্যে ডিজিটাল ক্যাশ ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করেছিল। এটার মূল উদ্দেশ্য কি ছিল? ক্ষতিগ্রস্ত মানুষকে আর্থিক সহায়তা প্রদান, ত্রাণ কার্যক্রমের সাহায্য ও দ্রুত বাস্তবায়ন, আর্থিক অন্তর্ভুক্তি। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ত্রাণ বিতরণ প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করা, ক্যাশ হাব মানুষের কাছে সরাসরি ডিজিটাল অর্থ পৌঁছে দিয়ে তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে সহায়তা করেছিল। অর্থাৎ যদি আপনার কারোর মাধ্যমে, ধরেন এটা হতে পারে বিকাশ, নগদ বা এই টাইপের ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে
বা অন্য মাধ্যমে যে আপনার কাছে টাকা সরাসরি ক্যাশ দিলে এই সমস্যাতে এই সময় আপনি রাখতে পারবেন না, চুরি হওয়ার সম্ভাবনা থাকবে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই সময় আপনাকে যদি ডিজিটাল লেনদেনের মাধ্যমে সহযোগিতা করা হয় তাহলে ওটা আপনার কাছে সেফ থাকবে। এরকম এর জন্য এটা মূলত এই করে করা হয়েছিল। এই উদ্যোগে সাধারণত আন্তর্জাতিক দাতা সংস্থা, জাতীয় সরকার এবং স্থানীয় এনজিও গুলি একত্রিত হয়ে সহযোগিতা করেছিল। এই যে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন, গভর্নমেন্ট, স্থানীয় এনজিও এরা একসাথে যে কাজ করছে, সহযোগিতা করছিল, এটা হচ্ছে পার্টনারশিপে কাজ করেছে। ঠিক আছে। ক্যাশ হাব বাংলাদেশের মাধ্যমে দ্রুততম সময়ে দুর্যোগের শিকার পরিবারগুলির জন্য ত্রাণ ও সহায়তা পৌঁছানোর কাজটি সফলভাবে বাস্তবায়িত হয়েছিল। তাহলে এটা হচ্ছে 2022-এর ঘটনা। ঠিক আছে, 22 এটা করা হয়েছিল কি জন্য? মানুষকে ডিজিটাল ওয়েতে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সেটার জন্য। রিইনফোর্সিং রুরাল রিসাইলেন্স, একটু খেয়াল করি আমরা। রিইনফোর্সিং রুরাল রিসাইলেন্স এটা আবার কি? রিইনফোর্সিং রুরাল রিসাইলেন্স একটি উন্নয়নমূলক ধারণা যা গ্রামীণ এলাকাগুলি বিশেষ পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিক স্থিতিস্থাপকতা শক্তিশালী করতে সহায়ক। এর লক্ষ্য হলো গ্রামীণ জনগণের জীবিকা ও সম্প্রদায়কে দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয় এবং অন্যান্য সংকটের বিরুদ্ধে শক্তিশালী এবং স্থিতিস্থাপক করে তোলা। তাহলে এটার উদ্দেশ্য কি, এটার লক্ষ্য কি? গ্রামীণ জনগণের জীবিকা ও সম্প্রদায়কে দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয়, অন্যান্য যে সংকট থাকে সেটার বিরুদ্ধে শক্তিশালী করা এবং স্থিতি স্থাপক করে তোলা। ওকে, এরপরে রুরাল রিসাইলেন্সের মূল উপাদান কি খেয়াল করেন। প্রাকৃতিক দুর্যোগের প্রতি সহনশীলতা বৃদ্ধি, প্রযুক্তি এবং তথ্য প্রদান, অর্থনৈতিক শক্তিশালীকরণ, সামাজিক সমর্থন, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা। ঠিক আছে, এটা কিভাবে হয়েছে দেখেন। প্রাকৃতিক দুর্যোগের প্রতি সহনশীলতা বৃদ্ধি অর্থাৎ জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক বিপর্যয়ে যেমন বন্যা, খরা, তাপপ্রবাহ, এটার বিরুদ্ধে গ্রামীণ জনগণকে প্রস্তুত করা। দুর্যোগ প্রবণ অঞ্চলে বাড়িঘর এবং অবকাঠামো নির্মাণের জন্য সুরক্ষিত কৌশল গ্রহণ করা। অর্থাৎ আপনার এলাকায়, আপনার আশেপাশে কোনো গাছগাছালি নাই, আপনার বাসার আশেপাশে, আপনার বাসা ধরেন টিনের ছাউনি, এখন জোরে বাতাস হলে আপনার বাসায় সমস্যা হয়। তাহলে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে এটা যে ওই বাড়িটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনাকে এমন স্টেপ গ্রহণ করতে হবে যেন আপনার বাসাটা ঠিক থাকে। তাহলে আপনি যদি আশেপাশে কোনো প্রতিরোধমূলক কোনো কাজ করেন, গাছ লাগান, এই গাছগুলো বড় হলে কিন্তু আপনার পরিবেশটাকেও রক্ষা করবে, আপনার ঘর বাড়িটাকেও দুর্যোগ থেকে রক্ষা করতে পারে। কারণ তখন এট এ টাইম অনেক ফোর্সে বাতাস আসতে পারবে না, বাতাস আসলে ওই গাছের গায়ে বেঁধে যাবে, যেটা আমাদের সুন্দরবনের এক্সাম্পল দিচ্ছিলাম ওরকম। তখন কিন্তু এটা আপনি যদি এরকম অ্যাক্টিভিটিস গুলা করেন তাহলে যেটা হবে, ওই যে আপনি প্রস্তুত গ্রহণ করছেন। ঠিক আছে, এবং দুর্যোগের প্রতি সহনশীলতা বৃদ্ধি হচ্ছে। প্রাকৃতিক যে দুর্যোগ, আপনি জানেন যে 60 কিলোমিটার বেগে ঝড় আসে স্বাভাবিকভাবে, ওই আপনার যে ঘর আছে এটা 60, যদি এখান থেকে 70 হয় বা আরো বেশি হয়, তখন
তখন হচ্ছে হয়তো ক্ষতি হতে পারে। আরো যে সাইড দিয়ে বাতাস আসে বা ঝড়ের সময় তো উল্টাপাল্টাই আসে, তো সেইভাবে যদি পদক্ষেপগুলো নেন তাহলে কি হবে হচ্ছে আপনি ওই দুর্যোগ থেকে বেঁচে যেতে পারবেন। এই জন্য এটাকে বলা হয় যে রিইনফোর্সিং রুরাল রিসাইলেন্স। এটার উপাদানগুলোর মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটা উপাদান। প্রযুক্তি এবং তথ্য প্রদান। কৃষির জন্য আধুনিক প্রযুক্তি এবং জ্ঞান প্রদান, যাতে কৃষকরা তাদের উৎপাদন ও জীবিকা বাড়াতে সক্ষম হয়। কৃষকদের জন্য দুর্যোগ পূর্বাভাস এবং সঠিক তথ্য প্রদান, যাতে তারা দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে। কৃষির জন্য আধুনিক প্রযুক্তি। অনেক জায়গাতে খেয়াল করবেন যে কৃষিকাজের যে সেচ যে মেশিনগুলা ব্যবহার করে অনেকে বাসা থেকে কন্ট্রোল করে। অনেক জায়গাতে আপনারা হয়তো দেখেছেন যে ফোন দিলে মেশিন চালু হয়ে যায়। সেচের যে মেশিন চালু হয়ে যায় ফোনের মাধ্যমে বা বিভিন্ন এরকম ডিজিটাল টেকনোলজির মাধ্যমে। তাহলে এভাবে কিন্তু জীবিকা বাড়াতে সক্ষম করা যায়। আপনি বাসা থেকে সবকিছু যদি কন্ট্রোল করেন তাহলে দেখা যাবে আপনার ওখানে আসা যাওয়া কম লাগছে, আপনার কষ্ট পরিশ্রম কম হচ্ছে, আপনি ভালো ইফেক্টিভ রেজাল্ট পাচ্ছেন। কৃষকদের জন্য দুর্যোগ পূর্বাভাস এবং সঠিক তথ্য প্রদান। অনেক জায়গাতে দেখবেন যে এরকম বিভিন্ন টেকনোলজি সেট করা থাকে, যাতে করে আগে থেকে তারা পূর্বাভাস পায়। আগে থেকে পূর্বাভাস পেলে তাদের জন্য দ্রুত পদক্ষেপ নিতে সুবিধা হয়। ঠিক আছে, তারা দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে। অর্থনৈতিক শক্তিশালীকরণ। কৃষি, মৎস্য চাষ এবং অন্যান্য গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়ক উদ্যোগ বাস্তবায়ন করা। ক্ষুদ্র ঋণ, ভর্তুকি এবং অন্যান্য আর্থিক সহায়তার মাধ্যমে গ্রামীণ জনগণের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা। অর্থনৈতিক যদি আপনি শক্তিশালীকরণ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? মানুষকে হেল্প করতে হবে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে হতে পারে, ভর্তুকি হতে পারে। ক্ষুদ্র ঋণ কিভাবে? যে মানুষকে কিছু টাকা লোন দিয়ে তাদেরকে মানে স্বাবলম্বী হওয়ার টাকা নাই, সে এখন অনেক অসহায় হয়ে আছে, তাকে একটু কিছু টাকা হেল্প করে, হতে পারে ভর্তুকি, হতে পারে ঋণ। ঠিক আছে, তার তার যেন সে যেন জীবিকা নির্বাহ করতে পারে স্মুথলি, সেভাবে সহযোগিতা করা। এভাবেই কিন্তু অর্থনৈতিক শক্তিশালীকরণ করা যায়। আপনার এলাকাতে, আমাদের বিভিন্ন এলাকাতে থাকবে, দেখবেন যে অনেকে গরিব মানুষ আছে, চাষবাস করে খায়, তার হচ্ছে সার কেনার টাকা নাই, মেডিসিন কেনার টাকা নেই। তাহলে তাদেরকে যদি ওই মেডিসিন কেনার জন্য কেউ লোন দেয়, তাদেরকে যদি হেল্প করে, সহযোগিতা করে, ঠিক আছে, তাহলে দেখা যাবে তারা কিন্তু খুব সহজভাবেই লাইফ লিড করতে পারবে, চাষাবাদ করতে পারবে। সো এটা কিন্তু অর্থনীতিটাকে ডেভেলপ করার জন্য এই টাইপের অ্যাক্টিভিটিস গুরুত্বপূর্ণ। সামাজিক সমর্থন। গ্রামীণ জনগণের জন্য শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক সুরক্ষা প্রোগ্রাম চালু করা, যাতে তারা সামাজিক এবং অর্থনৈতিক চাপ মোকাবেলা করতে পারে। তাদেরকে যদি শিক্ষার ব্যবস্থা করা যায়, স্বাস্থ্য এবং সামাজিক বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায়, তাহলে তাদের জন্য এটা ইফেক্টিভ হবে, অর্থনৈতিক চাপ মোকাবেলা করতে পারবে। সামাজিক এবং অর্থনৈতিক। সম্প্রদায় ভিত্তিক কার্যক্রম এবং কোঅপারেটিভ গঠন করা, যা একে অপরকে সহায়তা করার মাধ্যমে স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে পারে। অনেক জায়গাতে অনেক কোঅপারেটিভ সোসাইটি দেখবেন, অনেক ডেভেলপমেন্ট সোসাইটি দেখবেন, অনেক ফাউন্ডেশন দেখবেন, যারা মানুষের জনকল্যাণে কাজ করে, নিজেদের এলাকার উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটিস পরিচালনা করে। এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদের সুরক্ষা। জল সম্পদ, বনভূমি এবং ভূমি ব্যবস্থাপনা উন্নত করে পরিবেশের সাথে সঙ্গতি রেখে কৃষি এবং অন্যান্য কার্যক্রম চালানো। এই যে তারপরে হচ্ছে বাসস্থান পুনর্নির্মাণ। এখানে স্পেলিং আছে, হ্যাঁ, পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত এলাকায় পুনরুদ্ধারের কাজ করা। এটা হচ্ছে এই যে প্রাকৃতিক, এর আগেও এই পয়েন্টে আলোচনা করেছি, যেখানে বন্যা হয়েছে ওই এলাকাতে আবার রিকভারি করার জন্য যে প্রসেসটা, এটা করা। আর আমাদের দেশের যে জল সম্পদ রয়েছে, বনভূমি রয়েছে, অনেক জায়গাতে দেখবেন নদী
নদী ভরাট করে মানুষ দখল করে ফেলেছে, নদীতে জোয়ার ভাটা ঠিক মতো হয় না, অনেক জায়গাতে দেখবেন গাছগাছালি কেটে পুরা অন্য ফ্যাক্টরি বানাচ্ছে, মানে এগুলা তো খারাপ জিনিস। এগুলোর বিরুদ্ধে যদি আমরা প্রতিহত করি, আমরা যদি বিভিন্ন সংস্থার মাধ্যমে হোক, বিভিন্ন ওয়েতে হোক, এই কাজগুলো বন্ধ করতে পারি, এটা আমাদের জন্য ইফিশিয়েন্ট। যখন যেভাবে পানির স্রোত যেদিকে যায়, এটা যদি আপনি পানির কোনো একটা সাইড ভরাট করে স্রোতটাকে ট্রান্সফার করে অন্যদিকে দেন, দেখবেন সেই দিকে ভেঙে যায়। আপনার পদ্মা সেতু হওয়াতে কিন্তু হয়েছে, সেতুর আগে পানির স্বাভাবিক স্রোতটাকে কনভার্ট করে ওটাকে প্রায় অলমোস্ট 12 কিলোমিটারের মতো, ঠিক আছে, 12 কিলোমিটারের মতো হয়েছে, যে কারণে যে ওটা তো আটকানো থাকে, ওইটাতে বেঁধে স্রোতটা ওটাতে আটকে যে অন্যদিকে ট্রান্সফার যখনই হয়, তখন সেই এলাকায় স্রোতের পরিমাণ বেশি হয়ে যায়, ওই এলাকার যে চরগুলা রয়েছে ওই চরগুলা আবার ডুবে যায়। ওই এলাকায় কিন্তু শরীয়তপুর বা অন্য এলাকায় অনেক চর রয়েছে, যেসব চরে মানুষ বসবাস করে, দেখা যায় যে 50 বছর 100 বছর ধরে সেখানে পানি ওঠে না, বাট এই কারণে সে এলাকায় শরীয়তপুরে ধরেন নড়িয়া থেকে শুরু করে আরো অনেক এলাকায় কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই যে নদী ভাঙনের কারণে অনেক গ্রাম নদীতে তলিয়ে গিয়েছে। আমরা প্রাকৃতিক, আমাদের ডেভেলপমেন্টও হবে, সেই সাথে সাথে আমাদের প্রাকৃতিক যে সম্পদগুলা রয়েছে এগুলাকেও সুরক্ষিত রাখাও আমাদের দায়িত্ব। বুঝতে পেরেছেন? ওকে, এখন এই যে রিইনফোর্সিং রুরাল রিসাইলেন্স, এটার গুরুত্ব কেমন? গ্রামীণ এলাকাগুলি প্রায় প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ, এই বৃদ্ধি করার মাধ্যমে ওই এলাকা এবং তাদের জীবিকা সম্পদকে সুরক্ষিত রাখতে পারে এই রিইনফোর্সিং রুরাল রিসাইলেন্স, ঠিক আছে, এবং দুর্যোগ পরবর্তী সময় দ্রুত রিকভারি করতে সক্ষম হয়। এই ধারণাটি সাধারণত সরকার, আন্তর্জাতিক দাতা সংস্থা, এনজিও, স্থানীয় সম্প্রদায়ের যৌথ প্রচেষ্টায় বাস্তবায়িত হয়, এই যে রিইনফোর্সিং রুরাল রিসাইলেন্স, ঠিক আছে। এখানে সরকার কাজ করে, ইন্টারন্যাশনাল ডিফারেন্ট অর্গানাইজেশন কাজ করে, একই সাথে আমাদের এটার যৌথভাবে এটা বাস্তবায়ন করতে সক্ষম হয়। Strengthening DRM structures and capacities, খেয়াল করেন DRM, সো এটি গুরুত্বপূর্ণ, এটা একটা উদ্যোগ যা দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, ডিআরএম এর কাঠামো এবং সক্ষমতা শক্তিশালী করার জন্য নেওয়া হয়। এর লক্ষ্য হলো দুর্যোগ প্রতিরোধ, প্রস্তুতি, প্রতিক্রিয়া উন্নত করা। এটি সাধারণত সরকারের, স্থানীয় প্রশাসন, এনজিও এবং অন্যান্য অংশীদারদের ব্যবস্থাপনা কার্যক্রমে তাদের সক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক। এর মাধ্যমে বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এবং লোকবলকে প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধি করা হয়, যাতে তারা দুর্যোগের সময় দ্রুত এবং কার্যকারীভাবে সাড়া দিতে পারে। তাহলে এটা হচ্ছে স্ট্রেংথেনিং ডিআরএম স্ট্রাকচারস এন্ড ক্যাপাসিটিস, এটাও একটা কি উদ্যোগ, ঠিক আছে।
এটাও একটা উদ্যোগ যেটা ডিজাস্টার এন্ড রিস্ক ম্যানেজমেন্ট এর কাঠামো এবং সক্ষমতা শক্তিশালী করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়। এটার মূল উপাদান কি? সংগঠনগত কাঠামো উন্নয়ন, কর্মী এবং নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি, কৌশলগত পরিকল্পনা এবং সিস্টেম উন্নয়ন, অর্থনৈতিক এবং আর্থিক সক্ষমতা, স্থানীয় সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা এবং নেটওয়ার্কিং। এই অলমোস্ট এই পয়েন্টগুলো আমরা আগেও পড়ে ফেলেছি, ঠিক আছে? এই জন্য এটা আমরা স্কিপ করছি। পয়েন্টগুলো শুনেই বুঝতে পারছেন যে এখানে কি কি পয়েন্ট বলা হয়েছে। সংগঠনগত কাঠামো উন্নয়ন, এই যে স্থানীয় জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে দুর্যোগ সারা ব্যবস্থা গড়ে তোলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সেবার জন্য সঠিক কাঠামো গঠন করা, এরকম। কর্মী এবং নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি, এটা আমরা বুঝতে পারছি এখানে কি করা হবে। কৌশলগত পরিকল্পনা এবং সিস্টেম উন্নয়ন, এখানেও যে পয়েন্টগুলো আছে খুব সহজ সহজ পয়েন্ট দেওয়া আছে। এই ক্যাপাসিটিস এর উপকারিতাটা কি? দুর্যোগের আগে, সময় ও পরে সারা কার্যক্রমে উন্নতি, ঠিক আছে? কম ক্ষতি এবং দ্রুত পুনরুদ্ধারের সক্ষমতা। যদি আপনি আগে এই ক্যাপাসিটিসটা বিল্ড করতে পারেন সুন্দরভাবে, এখানে 6টা পয়েন্ট আছে, এই 6টা পয়েন্ট যদি আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারি, তাহলে দেখা যাবে আমরা দুর্যোগের আগে অথবা দুর্যোগের সময় অথবা পরে এটা খুব ভালোভাবে এই অ্যাক্টিভিটিসটা মানে ডেভেলপ করা পসিবল। কম ক্ষতি এবং দ্রুত পুনরুদ্ধারের সক্ষমতা, জীবন রক্ষা এবং জনগণের নিরাপত্তা বৃদ্ধি, প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং স্থিতিস্থাপকতা তৈরির মাধ্যমে আরো কার্যকর সমাধান। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এমন কিছু উদ্যোগ যেমন দুর্যোগ সিমুলেশন, অনলাইন প্রশিক্ষণ, কমিউনিটি বেসড দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি এবং দক্ষতার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে ডিআরএম কাঠামো এবং সক্ষমতা শক্তিশালী করা হতে পারে। স্ট্রেংথেনিং ডিআরএম স্ট্রাকচারস এন্ড ক্যাপাসিটিস একটি অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া যা প্রতিটি স্তরে দুর্যোগ ব্যবস্থাপনার কার্যক্রমকে আরো কার্যকর এবং প্রভাবশালী করে তোলে। আর একটা আছে কক্সবাজার হেলথ কেয়ার প্রজেক্ট, আপনারা এটার সাথে অনেক নাম শুনেছেন যে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অ্যাক্টিভিটিস করা, এটার মধ্যে এগুলো পাবেন। কক্সবাজার হেলথ কেয়ার প্রজেক্ট একটি স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্প এবং কক্সবাজার জেলার জনগণের জন্য স্বাস্থ্য সুবিধা উন্নত করার উদ্দেশ্যে বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্পটি সাধারণত জনগণের স্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা সেবা এবং স্বাস্থ্য সেবার অবকাঠামো উন্নত করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। কক্সবাজার, যা একটি উপকূলীয় জেলা এবং দেশটির অন্যতম পর্যটন কেন্দ্র, যেখানে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জ রয়েছে, যেমন স্বাস্থ্য সেবার অভাব, রোগবালাই, বন্যা এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে স্বাস্থ্য ঝুঁকি ইত্যাদি। এই যে এটার কার্যক্রমটা কি? প্রাথমিক স্বাস্থ্য সেবা উন্নয়ন, প্রাথমিক যে স্বাস্থ্য সেবা রয়েছে সেটা ডেভেলপমেন্ট করা, স্বাস্থ্য ক্লিনিক, হাসপাতালের উন্নয়ন, ঠিক আছে, স্বাস্থ্য সেবা বৃদ্ধির জন্য। স্বাস্থ্য অবকাঠামো শক্তিশালীকরণ, হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্য সেবাগুলি অবকাঠামো উন্নয়ন করা, জনগণের জন্য আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, ঠিক আছে, যাতে করে মানুষ যেমন অ্যাম্বুলেন্স সার্ভিস এবং 24/7 অর্থাৎ সপ্তাহে 7 দিন যেন 24 ঘন্টায় যেন তারা সেবা প্রদান করা তাদের জন্য। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং শিক্ষা, মানবিক সহায়তা এবং বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে এখানে স্পেসিফিক করা আছে। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে স্বাস্থ্য সেবা প্রদান, যা একটি বড় চ্যালেঞ্জ হিসাবে বিবেচিত হয়। এই শিবিরে আশ্রিত জনগণের জন্য মেডিকেল ক্যাম্প, ভ্যাকসিনেশন, মাতৃসেবা এবং শিশু স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। মানব সম্পদ উন্নয়ন, স্থানীয় চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান এবং তাদের দক্ষতা বৃদ্ধি করা, স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং নেতৃত্বে দক্ষতা উন্নয়ন। প্রকল্পটির অনেক অ্যাডভান্টেজ রয়েছে, যেমন স্বাস্থ্য সেবা উন্নত হওয়া, প্রাকৃতিক দুর্যোগে সাড়া, স্বাস্থ্য শিক্ষা, রোহিঙ্গা শরণার্থী স্বাস্থ্য সেবা, এইটার উপকারিতা। আন্তর্জাতিক সহযোগিতা এখানে আসছে, যেমন WHO, ইউনিসেফ এবং অন্যান্য এনজিও
ইন্টারন্যাশনাল অনেক দাতা সংস্থা বা স্থানীয় প্রশাসন বা আমাদের যে গভর্নমেন্ট, ঠিক আছে, এই অংশীদারিত্বের মাধ্যমে বাস্তবায়িত হয় এই বিভিন্ন সহযোগিতা। কক্সবাজার হেলথ কেয়ার প্রজেক্ট একটি দীর্ঘমেয়াদী উদ্যোগ যা কক্সবাজারের জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও সেবা প্রদান করতে সহায়ক, এবং এই প্রকল্পের মাধ্যমে স্থিতিস্থাপকতা এবং স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করা সম্ভব। দ্যাটস অল ফর টুডে। আশা করি আপনারা পয়েন্টগুলা বুঝতে পেরেছেন। এইগুলা যদি আপনারা একবার দেখেন, একটু পয়েন্টগুলা পড়েন, অনেক জায়গাতে সিমিলার পয়েন্ট আছে, যাতে করে আপনারা সহজেই একটু পয়েন্টগুলা যদি করেন আপনাদের জন্য সুবিধা হবে। কি সুবিধা হবে? আপনারা নিজের মতো করে নিজের ভাষায় লিখতে পারেন। আমি অলওয়েজ সাজেশন দিই, আমার সাজেশন অলওয়েজ এরকমটা আমি বলি যে আপনারা বেশি বেশি করে পয়েন্টগুলা পড়বেন।